হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানে এইচপিভি, তার একটা ভ্যাকসিন বেরিয়েছে, সেটা নিয়ে আজকাল অনেক কথা হচ্ছে। এইচপিভি ভ্যাকসিন এইটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? আফটার 45 ইয়ার্স আমাদের কাছে আরেকটা অস্ত্র হচ্ছে ফিমেল গাইনোকোলজিক্যাল হাইজিন বলতে আমরা কি কি তার মধ্যে ইনক্লুড করব? অনেকের প্রশ্ন থাকে কি আমরা ইন্টিমেট এরিয়া কতবার ওয়াশ করতে পারি। প্যাডস না ট্যাম্পন্স, এটা কোনটা প্রেফার্ড? কিছু হাইজিনের সাথে এর কি সম্পর্ক বা কোনটা প্রেফার্ড? প্যাডস আর ট্যাম্পন্স বোথ আর ইকুয়ালি গুড। যদি এটা এই যে ডেজিগনেটেড 8 বছর কিংবা 9 বছর তার আগে পিউবার্টি চলে আসতে পারে, ইদানিংকালে সেটার বোধহয় একটু বাড়াবাড়ি দেখা যাচ্ছে। এটাকে কি আমরা ডিজিজ বলবো না? এটাকে আমরা ডিজিজ বলি না, কারণ সবাইকে নমস্কার, আমি সিদ্ধার্থ বা ক্যাকটাসের সিধু। ওয়েলকাম টু ওয়ান মোর এপিসোড অফ আইএলএস হসপিটালস প্রেজেন্ট দ্য হেলথ ফ্যাক্টর শো। দুর্গাপুজো আসন্ন, আর কয়েকদিন বাদেই আমরা মেতে উঠব বাঙালির সবচেয়ে বড় উৎসবে। যাদের এখনও ডেটগুলো মুখস্থ হয়নি তাদের জন্য বলে দিই, অষ্টমী, নবমী, দশমী হচ্ছে 19, 20 এবং 21 অক্টোবর। তার প্রস্তুতি আমাদের শহর জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, আমাদের প্রত্যেকের মনে মনে। এই যে মা দুর্গার আরাধনার প্রস্তুতি, নারী শক্তির আরাধনার প্রস্তুতি, তারই মাঝে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আমাদের সামাজিক নারীরা তারা কতটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তারা কতটা সুস্থ? কারণ এই সুস্থতা থেকেই কিন্তু উঠে আসবে শক্তি। অনেক সময় থাকে বিভিন্ন সোশ্যাল ট্যাবু থেকে, বিভিন্ন ভুল ধারণা, ভুল বিশ্বাস বা ভুল প্র্যাকটিস থেকে অসুস্থতা তৈরি হয়। সেইগুলো সম্বন্ধে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তাই আইএলএসের আয়োজনে আজকের এই এপিসোডে আমরা নারী শরীর, নারী অসুখ এইসব নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমরা ডেকে এনেছি আইএলএস হসপিটাল হাওড়ার একজন অত্যন্ত দায়িত্বশীল, দায়িত্বপূর্ণ গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ানকে, ডক্টর জয়িতা ভৌমিক। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দ্য হেলথ ফ্যাক্টর শো। আমরা আজকে বুঝতেই পারছেন যে নারী শক্তির কথা বলে শুরু করলাম, তাই নারী কেন্দ্রিক বিভিন্ন অসুখ, বিভিন্ন প্র্যাকটিস, হাইজিন, এসব নিয়ে কথা বলবো। যদি বলি টপিক, তাহলে আমরা মানে এত বড় সাবজেক্ট, সেখান থেকে আমরা 3-4টে টপিক আমরা বেছে নিয়েছি, আমরা সেগুলোতে ঢুকবো। তবে তার আগে আপনাকে বলি যে অ্যাজ এ গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান, হাউ ওয়াজ ইয়োর জার্নি? So thank you for giving me this opportunity. So my journey began with the schooling from Kota, Rajasthan. Then I pursued my MBBS from Arjikar Medical College, and then followed by postgraduate training in Department of Obstetrics and Gynecology, Calcutta Medical College. So today I really feel so proud to be associated with ILS Hospital, and I'm getting a good privilege to serve women starting from their birth till menopause. And throughout this journey, I must give the full credit to my dad. He is the strongest support, unwavering support he has given me from every step of my life. Is he a doctor too? He is an engineer. ওকে, তাহলে কার ইচ্ছা, বাবার ইচ্ছায় না মার ইচ্ছায় না নিজের ইচ্ছায় আপনার মেডিসিনে আসা? অ্যাকচুয়ালি বাবার ইচ্ছে প্রথমে, দেন গ্র্যাজুয়ালি আই অলসো, আমিও আস্তে আস্তে গাইনোকোলজিস্ট হওয়ার অনেক আগে থেকে আমি স্বপ্ন ছিল। আচ্ছা, আপনার তো ল্যাপারোস্কোপিতেও স্পেশাল ট্রেনিং রয়েছে। আমার ল্যাপারোস্কোপিতে এফম্যাস অ্যান্ড ডিম্যাস করা আছে, অ্যান্ড হিস্টোস্কোপি টু, অ্যান্ড আই টুক দ্য ট্রেনিং ফ্রম গুরগাঁও মেডিসিটি। বেশ, আমরা ডক্টরের জার্নিটা শুনলাম, কীভাবে তার নিজের স্বপ্ন, তার বাবার স্বপ্ন কী করে পূর্ণ হয়েছে, এবং ওনার হাত ধরে কী করে অসংখ্য মানুষ সুস্থতা পেয়েছেন, সেই গল্প হয়তো আমরা শুনবো। তবে আমরা আজকের আমাদের প্রশ্নতে চলে আসি, এক্স্যাক্ট যে টপিকগুলো আমরা আলোচনা করতে চাই। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানে এইচপিভি, তার একটা ভ্যাকসিন বেরিয়েছে। সো সেটা নিয়ে আজকাল অনেক কথা হচ্ছে, এইচপিভি ভ্যাকসিন। সো এইটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এইচপিভি ভ্যাকসিন, এটা ফার্স্ট একটা ক্যান্সার এগেনস্টে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, অ্যান্ড ইট প্রিভেন্টস অল এইচপিভি রিলেটেড ওয়ার্ডস, কার্সিনোমাস লাইক ভালভাল অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, ওরোজেনাইটাল ক্যান্সার, অ্যাজ ওয়েল অ্যাজ ভালভাল অর ভ্যাজাইনাল ওয়ার্ডস। আর এইগুলো আমরা বেশিরভাগ ওদের জন্যই, মানে টার্গেট পপুলেশন ওদেরকেই আমরা রেখেছি যাদের সেক্সুয়াল এক্সপোজার এখন অবধি হয়নি। আচ্ছা, হয়নি এখনো। সো দ্য টার্গেট পপুলেশন হলো আমাদের 9 to 14 ইয়ার্স
আর যারা মিস করে যায় এই এজ গ্রুপটা, দেন উই গিভ দেম দ্য ক্যাচ আপ ভ্যাকসিনেশন ফ্রম 15 to 26 ইয়ার্স। অ্যান্ড আফটার অ্যাডাল্ট যে জেনারেশন হয় 26 to 45 ইয়ার্স এজ গ্রুপ, উই ক্যান গিভ দেম দ্য ভ্যাকসিনেশন প্রোভাইডেড তাদের কোনো অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে কিনা ওইগুলো আমরা অ্যাসেস করার পর ভ্যাকসিনটা দিই। আচ্ছা, তাহলে যে বয়সে শুরু করলেন তাহলে পিউবার্টি বা তার মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগেও দেওয়া যেতে পারে কি না তারপরেই দেওয়া যাবে? যার জন্য আমরা পিউবার্টি ইউজুয়ালি আমরা গার্লসদের জন্য 8 ইয়ার্স বলি, তার জন্যই এই ভ্যাকসিনেশনটা 9 ইয়ার্স থেকে স্টার্ট করা হচ্ছে। আচ্ছা, সো মানে বিফোর দ্য সেক্সুয়াল এক্সপোজার। বিফোর দ্য সেক্সুয়াল এক্সপোজার, কিন্তু সেক্ষেত্রে আমরা কি এজ স্পেসিফিক থাকবো না তার পিরিয়ড শুরু হয়েছে কিনা সেটা আমরা বেশি ধরবো? কারণ যদি 9 বছরের শুরু না হয় পিরিয়ড, সেক্ষেত্রে না, এজ স্পেসিফিক থাকবে না, কিন্তু আমাদের টার্গেট পপুলেশন যদি পেশেন্ট আমাদের কাছে আসে আমরা উই উইল ডেফিনেটলি give them the vaccination, offer them the vaccination irrespective of their age or whether the puberty has started or not. আচ্ছা, আমাদের দেশে তো মেয়েদের বিয়ের বয়স 18, তো সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় তার সেক্সুয়াল এক্সপোজার তারপরে হবে। সো ইজ দ্য ব্র্যাকেট টিল 18 ইয়ার্স? No, till 9 to 14 প্লাস আমরা 15 to 26 ইয়ার্স এজ গ্রুপকেও ইনক্লুড করি। বিশেষ করে আরবান সেট আপে লেট ম্যারেজে তো লেট ম্যারেজে আমরা চলন হয়ে এসছে। এটার এফেক্ট অন পিরিয়ডস, অন ফার্টিলিটি অ্যান্ড দ্য প্রেগনেন্সি। এইচপিভি ভ্যাকসিনেশনটা কমপ্লিটলি সেফ, এটা যে কোনো এজ গ্রুপে আমরা দিতে পারি। মোটামুটি আমাদের টার্গেট পপুলেশন 9 ইয়ার্স টু 26 ইয়ার্স অবধি থাকে, 26 to 45 আমরা রিস্ক ফ্যাক্টর দেখে আমরা দিই। আর প্লাস এটা ইটস কমপ্লিটলি সেফ, ফার্টিলিটিকে হার্ম করবে এরকম কোনো এভিডেন্স আজ অবধি পাওয়া যায়নি। আরেকটা কথা হলো এটা আমরা প্রেগনেন্সিতে আমরা অ্যাভয়েড করি, বিকজ ইটস আর যদি ইনঅ্যাডভার্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যদি হয়েও যায় তাও এটার কোনো সাইড এফেক্টস অ্যাজ সাচ দেখা যায়নি, কোনো এভিডেন্স নেই। সো একদম আমি ধরে নিচ্ছি একদম ইয়াং বয়সে কাউকে দেওয়া হলো, তার মেনস্ট্রুয়েশনের উপর কোনো এফেক্ট হবে? এটার জন্য এক্সেস ব্লিডিং হতে পারে বা কম ব্লিডিং হতে পারে বা ব্যথা হতে পারে, এরকম কোনো? টিল ডেট দেয়ার ইজ নো এভিডেন্স কি এটা মেনস্ট্রুয়াল সাইকেল বা হেভি ব্লিডিং এগুলো কোনো সাইড এফেক্টস আনবে, এরকম কোনো আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। বেশ, তাহলে বয়স রিলেটেড লাস্ট প্রশ্ন হচ্ছে সেটা যে পোস্ট মেনোপজ এটার দেওয়ার কি কোনো ইন্ডিকেশন আছে? পোস্ট মেনোপজালে এটার কোনো রোল সেরকম নেই, যার জন্য আমরা 45 ইয়ার্স অবধি লাস্ট আমরা ভ্যাকসিনেশন আমরা দেওয়ার জন্য রেখেছি। আফটার 45 ইয়ার্স উই হ্যাভ আমাদের কাছে আরেকটা অস্ত্র হচ্ছে প্যাপসমিয়ার, আচ্ছা, টু রুল আউট দ্য আর্লি সার্ভাইকাল ইরোশনস অর সার্ভাইকাল কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, যার জন্য আমরা প্যাপসমিয়ারটা আফটার 45 ইয়ার্সটাকে ওইটাকে বেশি আমরা ইম্পর্টেন্স দিই রাদার দ্যান এইচপিভি ভ্যাকসিনেশন। আর বা এটার কি সরকারি তরফ থেকে এটা দেওয়ার বা ডিস্ট্রিবিউট করার কোনো সিস্টেম হয়েছে? এই রিসেন্টলি এটা গার্ডাসিল 9 এখন ইন্ট্রোডিউস করা হচ্ছে, সরকারিতে এটা অ্যাভেলেবলও হবে, যার জন্য আমরা আর নিজেদের দিক থেকে হেলথ এডুকেশন রিগার্ডিং এইচপিভি ভ্যাকসিনেশন আমরা আরও বেশি স্প্রেড করছি। যত আমাদের পেশেন্ট আসছে আউটডোরে আমরা হেলথ টকও রাখছি রিগার্ডিং এইচপিভি ভ্যাকসিনেশন, আর সরকার থেকে এটা ফ্রি করছে। আচ্ছা, আর এটা ডোজ কি সিঙ্গেল ডোজ? এটা এজ স্পেসিফিক যদি আমরা বলি 9 to 14 ইয়ার্সে যারা আমাদের কাছে যে ইন্ডিভিজুয়ালসরা বয়েজ বলুক বা গার্লস বলুক ওরা যখন আসছে তখন ওদের জাস্ট দুটো ডোজ ইজ এনাফ, 0 and 6 months। যারা মিস করে যাচ্ছে উই হ্যাভ টু প্রোভাইড দ্যাম ক্যাচ আপ ভ্যাকসিনেশন। যারা 14 to 26 ইয়ার্স এজ গ্রুপ উই গিভ দ্যাম 3 ডোজেস, 0, 2 and 6 months। আর ইন কেসেস অফ স্পেশাল কেস যেগুলো ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল যাদের এইচআইভি বা সেরো পজিটিভ হয় তাদেরকে আমরা 3টে ডোজ দিতে পারি। এইচপিভি ইনফেকশন হয়ে গেছে কোনোভাবে, হ্যাঁ, সেরকম পেশেন্টকে কি দেওয়া যেতে পারে? অ্যাকচুয়ালি এইচপিভি ভ্যাকসিন এটা প্রিভেন্টেবল মেজারের জন্য ইউজ করা হয়, তো আমরা এইচপিভি ইনফেকশন যদি হয়ে থাকে এটার কোনো রোল নেই, ইট ক্যান নট ট্রিট দ্য এক্সিস্টিং ইনফেকশন। সো বুঝতেই পারছেন যে এইচপিভি ভ্যাকসিনেশন যেটা নিয়ে ইদানিংকালে বেশ আলোচনা হচ্ছে, খবরের কাগজে লেখালেখি ইত্যাদি হচ্ছে এবং সরকারি তরফ থেকেও স্টেপ নেওয়া হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য। সো এই ধরনের ইনফরমেশন আমার মনে হয় আপনাদের অবধি পৌঁছে দেওয়া আমাদের খুব ইচ্ছে ছিল এবং সেটা ডক্টর ভৌমিক এত সুন্দরভাবে বললেন। সো আপনি এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন এবং আপনার পরিচিত যাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছানো দরকার তাদের সাথে এই পুরো এপিসোডটা শেয়ার করতেই পারেন। আমরা চলে আসছি পরবর্তী যে আমরা টপিক বেছেছি সেটা হচ্ছে যে হাইজিন।
হ্যাঁ, ফিমেল গাইনোকোলজিক্যাল হাইজিন বলতে আমরা কি তার মধ্যে ইনক্লুড করব, এবং সেটা মেনস্ট্রুয়েশনের পিরিয়ডের সময় সেটা কি, সেই হাইজিনটা কীভাবে এগোবো, সেটা যদি আপনি একটু আমাদের দর্শকদের বলেন। দেখুন, সব থেকে আগে আমরা অনেকের প্রশ্ন থাকে কি আমরা ইন্টিমেট এরিয়া কতবার ওয়াশ করতে পারি। আমি বলবো যে দিনে একবার কি দুবার ম্যাক্সিমাম আমরা ওয়াশ করতে পারি, তাও নর্মাল ওয়াটার, নর্মাল টেম্পারেচার জল দিয়েও করা যায় বা লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে দিনে একবার কি দুবার করে করা যায়। ইন স্পেশাল কেসেস লাইক ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল বা অনেক পার্সপায়ার করছেন, ঘাম হচ্ছে বা ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, ওই সময় আমরা মোর দ্যান ওয়ান্স আমরা করতে বলি, তাও নর্মাল ওয়াটার। তাহলে সোপ বা আজকাল কিছু স্পেসিফিক মেডিকেশন দেখি অনেক সময় মানে বিভিন্ন টয়লেটে রাখা থাকে, তো সেই ধরনের কিছু না হলেও কোনো অসুবিধা নেই তো? প্লেন ওয়াটার ইজ এনাফ। আর আমরা অ্যাভয়েড করি সেন্টেড প্রোডাক্টস লাইক ট্যালকাম বা কোনো ক্রিম বা অয়েনমেন্ট বা সেন্টেড ভ্যাজাইনাল ক্লিনসার, এগুলোকে অ্যাভয়েড করতে বলি। যতটা হয় প্লেন ওয়াটার বা আনসেন্টেড ভ্যাজাইনাল ক্লিনসার্স আর অলসো অ্যাভেলেবল, ওটাও আমরা রেগুলার ইউজ না করে যেরকম আমরা ট্রাভেল করতে ওই সময় ইউজ করতে পারেন, বা মেনস্ট্রুয়াল সাইকেল চলছে ওই সময় বা এক্সেসিভ পার্সপায়ার করছেন, তখন একবার কি দুবার আনসেন্টেড ভ্যাজাইনাল ক্লিনসার দিয়ে ইউজ। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। একই রকম ইম্পর্টেন্স আরেকটা জিনিসের ওপর অবশ্যই যাই আমরা, যেটা নিয়ে একরকম অভ্যেস ছিল বা প্র্যাকটিস ছিল আমাদের সমাজে, যে ছেঁড়া কাপড় বা ন্যাকড়া বলতে যা বোঝায় সেগুলো ব্যবহার করা হতো এক সময় পিরিয়ডসের সময়। সেটা অ্যাওয়ারনেস ছড়াতে ছড়াতে মনে হয় অনেকটাই ঠিকঠাক জায়গায় এসছে, এমনকি গ্রাম বাংলাতেও আজকাল স্যানিটারি ন্যাপকিনসের ব্যবহার দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে প্যাডস না ট্যাম্পন্স, এটা কোনটা প্রেফার্ড? কিছু এই হাইজিনের সাথে এর কি সম্পর্ক বা কোনটা প্রেফার্ড? প্যাডস আর ট্যাম্পন্স বোথ আর ইকুয়ালি গুড, যদি এটা ঠিক সঠিকভাবে ব্যবহার করা হয় আর সঠিক মুহূর্ত অবধি 4 to 6 আওয়ার্স, ওর বিয়ন্ড যেন এটা রাখা না হয়। আমি বলবো সবসময় মানে 4 hours to 6 আওয়ার্সের মধ্যে ইরেসপেক্টিভ দ্য অ্যামাউন্ট অফ ব্লিডিং যেন এটা চেঞ্জ করে নেওয়া হয়, সে ট্যাম্পন্স হোক বা প্যাডস হোক। কিন্তু সেটা তো তাহলে দিনে যদি মানে 4টে প্যাড লাগে, সেটা তো একটু খরচা সাপেক্ষ হয়, কিন্তু এটা মানে রিস্ক অ্যান্ড বেনিফিট আমরা দুটোই দেখতে হয়। যদি আমরা অনেক মোর দ্যান, ইফ ইট ইজ কেপ্ট ফর মোর দ্যান 8 hours, ভ্যাজাইনাল ইনফেকশন হওয়ার অনেক বেশি চান্সেস থাকে, ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার অনেক বেশি চান্সেস থাকে। এই যে ইনফেকশন হলো ভ্যাজাইনাতে বা কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ বা সেখান থেকে কি ডিসচার্জ হতে পারে? একদম হতে পারে, ভ্যাজাইনাল ডিসচার্জ হতেই পারে। তাহলে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, সেটা কেউ বুঝবে কি করে? হোয়াট আর দ্য আর্লি সাইনস? আচ্ছা, তো ওয়ার্নিং সাইন্স অফ ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যাবনর্মাল যদি হয়, আমরা ফার্স্ট সিমটমস হয় কপিয়াস অ্যামাউন্ট, অনেক বেশি যদি ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে। আচ্ছা, ফাউল স্মেলিং, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হবে এবং সেটা পরিমাণে বেশি হতে পারে। আর প্লাস তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও সিমটমস হয়, ভালভাল ইচিং, বার্নিং সেন্সেশন, লো পেলভিক পেন হতে পারে। এইগুলো আমরা অ্যাভয়েড করব না। যখন এই সিমটমসগুলো আমরা দেখতে পাই, সঙ্গে সঙ্গে গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তাহলে যদি বলি যে এই হাইজিন অফ প্রাইভেট পার্টস অ্যান্ড মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় হাইজিন, এটা নিয়ে যদি টিপস দেওয়ার থাকে, তাহলে আপনি একদম আমাদের যারা ইয়াং দর্শক তাদের জন্য কী বলবেন? ঠিক আছে, আমি একদম শর্ট একটা টিপ দিতে চাই, যে ট্রাই টু কিপ ইয়োর ইন্টিমেট এরিয়া ক্লিন অ্যান্ড ড্রাই অ্যান্ড অ্যাভয়েড আননেসেসারি প্রোডাক্টস অ্যাপ্লিকেশন। অ্যান্ড যদি ইউজ করতে হয়, ট্রাই টু ইউজ আনসেন্টেড ভ্যাজাইনাল ক্লেন্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। অ্যাগেন রিপিট করব, আপনার কাছে এটা ইম্পর্ট্যান্ট মনে হলে এই এপিসোডটা আপনি স্টোর করতে পারেন, আর যদি মনে হয় আপনার পরিচিত কারোর সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করা দরকার, প্লিজ শেয়ার দ্য এপিসোড। এই সময় সাধারণত আমরা একটা টি ব্রেক নিই। আমাদের মানে প্রশ্নমালা যা রয়েছে তার অর্ধেকটা আমরা প্রায় কভার করে ফেলেছি। ডক্টর, আমি তো, আমার কাছে কফি রয়েছেই, আপনি কিছু নিন। থ্যাংক ইউ, আই উড লাইক টু হ্যাভ কফি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কফির আয়োজন করি। একটু কফি পাঠিও। আমরা ততক্ষণে মিথস অ্যান্ড ট্রুথস এই একটা আমরা সেগমেন্ট রেখেছি, একদম ওয়ান লাইনার করে আমি এক একটা কথা বলবো, আপনি ট্রু বা ফলস এরকম কিছু বলবেন, সঙ্গে যদি আপনার কিছু বলতে ইচ্ছে করে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এইচপিভি ভ্যাকসিন শুধু মেয়েদের জন্য, এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। উনি বলেছেন যে পেনাইল ক্যান্সারের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। Definitely, it's for both boys and girls. So HPV vaccine is both for boys and girls. পিরিয়ডের সময় প্যাড সারাদিন না বদলালেও চলবে? একদম না, একটু আগেই আমি বললাম, প্যাড যতটা হয় 4 to 6 আওয়ারলি চেঞ্জ করতে হবে, ইরেসপেক্টিভ অফ ব্লিডিং। ওবেসিটির সাথে আর্লি পিউবার্টির কোনো সম্পর্ক নেই?
এটা ভুল ধারণা। ওবেসিটির সঙ্গে একদম আছে, এটা সেন্ট্রাল প্রিকশিয়াস পিউবার্টির জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা এই টপিকটা আসবো, এই ব্রেকটার পরেই আসবো, প্রিকশিয়াস পিউবার্টি বা যাদের মানে পিউবার্টি ডিউ টাইমের আগে চলে আসছে, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনায় আসবো একটু পরেই। পেন কিলার খেলে পিরিয়ডের ক্ষতি হয়? পেন কিলার খেলে পিরিয়ডসের ক্ষতি হয় না, বাট হ্যাঁ আননেসেসারিলি একটা সিমটম যেটা আন্ডারলাইং কজ হতে পারে ওটাকে মাস্ক করে দিচ্ছে পেন কিলার। বেটার নট টু টেক উইথাউট গাইনেকোলজিস্ট কনসালটেশন। কিন্তু যে ইউজুয়াল পেন, একটা ক্র্যাম্প লাইক পেনে অভ্যস্ত, সে তো অ্যান্টিস্পাজমোটিক মানে খেতে অভ্যস্ত হয়ে যায় অনেকেই। হ্যাঁ, কিন্তু এটার আগে তাদেরকে ইভ্যালুয়েট করারও দরকার। কারণটা কি? এন্ডোমেট্রিওসিসও হতে পারে, ফাইব্রয়েডও হতে পারে, ওভেরিয়ান সিস্টও হতে পারে। আননেসেসারি আমি মেডিসিন নিয়ে যাচ্ছি উইথাউট নোয়িং দ্য আন্ডারলাইং কজ, যার জন্য এটা যদি আমরা আগে জানতে পারি তাহলে ওটার কজটা যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে এত লং টার্ম বেসিসে মেডিসিন খেতে লাগবে না। বেশ, এইচপিভি ভ্যাকসিন শুধু সেক্সুয়ালি অ্যাক্টিভ মানুষের জন্য? এটার উত্তর আমরা পেয়ে গেছি, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার জীবনে শুরু হওয়ার আগে এটা দিলে তার রেজাল্ট সবচেয়ে ভালো হয়। ইনফ্যাক্ট আমরা নার্সদেরকেও আমরা বলি যারা অ্যাভয়েড করেছেন বা অনেকে ইন্টারকোর্সের দিকে যাবে না, কারণ এটা আমরা ফিউচার সেক্সুয়াল এক্সপোজারটাকে মাথায় রেখে আমরা দিই। ইভেন নার্স আর অলসো এলিজিবল ফর এইচপিভি ভ্যাকসিনেশন। নর্মাল ডেলিভারি হলে ফিউচারে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম হয় না? ইটস রিয়েলি আ মিথ, কারণ নর্মাল ডেলিভারি হওয়ার পর কিছু সিমটমস লাইক এন্ডোমেট্রিওসিস এগুলো টেম্পোরারিলি আমরা রিলিফ দেখি, পেশেন্টটা অনেকটাই পেন রিলিফ হয়ে যায়, বাট ইট ইজ এ টেম্পোরারি সলিউশন। কয়েকটা ফাইব্রয়েডসও হয়তো শ্রিঙ্ক করে যাবে আফটার ডেলিভারি, বাট ইট ক্যান রিঅ্যাপিয়ার অ্যাগেন। যার জন্য আমরা পেশেন্টদের যাদের আন্ডারলাইং আগে থেকেই প্রি প্রেগনেন্সি আগে থেকে কোনো অসুবিধে যদি থাকে আমরা ফলো আপেও আসতে বলি আফটার ডেলিভারি। তাহলে আমাদের এই যে র্যাপিড ফায়ার ছিল মিথ না ট্রুথ, সেই যে পোর্শনটা ছিল সেটা আমরা কভার করে ফেললাম। আমরা চলে যাব পরবর্তী অংশে, তবে তার আগে যেটা চাই সেটা ম্যাডামের জন্য কফি চাই। You're watching The Health Factor Show, presented by ILS Hospitals, exclusively on Fever. ম্যাডামকে আমরা কফি খাই দিয়েছি, তাহলে আমরা চলে আসি আমাদের আলোচনার সেকেন্ড পর্বে। পিউবার্টি, যেটাকে বলা হয় বয়ঃসন্ধি, এই শব্দটা ব্যবহার করা যেতে পারে বাংলায়, কিংবা যৌবন আরম্ভ। এই পিউবার্টির বয়স কত ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে কি আইডিয়াল এজ হওয়া উচিত? সব থেকে আগে বলি, এই যে পিউবার্টি মানে হচ্ছে যখন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স ছেলে বা মেয়ের মধ্যে ডেভেলপ করে, এটাকে পিউবার্টি বলি। আর মেয়েদের ক্ষেত্রে এটা এজ আমরা ডিফাইন করছি 8 ইয়ার্সের পর, আর ছেলেদের জন্য 9 ইয়ার্সের পর। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বলতে ছেলেদের ক্ষেত্রে গোঁফদাড়ি বলা যেতে পারে, বা হেয়ার অন দ্য প্রাইভেট পার্টস হতে পারে, আর্মপিটসে যে হেয়ার চলে আসে, এগুলো সবই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের মধ্যে। আর ছেলেদের ক্ষেত্রে গলার স্বর, কণ্ঠস্বর পাল্টে যেতে আরম্ভ করবে, এটাও একটা লক্ষণ পিউবার্টিতে প্রবেশ করার জন্য। আমরা পিউবার্টি নিয়ে আলোচনা করছি এই কারণে, কারণ প্রিকশিয়াস পিউবার্টি বলে একটা কথা রয়েছে, মানে এই যে ডেজিগনেটেড 8 বছর কিংবা 9 বছর তার আগে পিউবার্টি চলে আসতে পারে, এবং ইদানিংকালে সেটার বোধহয় একটু বাড়াবাড়ি দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা বলছি যে প্রিকশিয়াস পিউবার্টি আমরা কখন বলবো বা কী সিমটম দেখলে বলবো? প্রিকশিয়াস পিউবার্টি মানে অ্যাপিয়ারেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ইন বয়েজ উইদিন 9 ইয়ার্স অ্যান্ড ফর গার্লস উইদিন 8 ইয়ার্স। লাইক আমরা মেয়েদের ক্ষেত্রে বলি সবথেকে আগে ব্রেস্ট ডেভেলপমেন্ট, ওইটা যদি চোখে পড়ছে, এটা বেশিরভাগ মায়েরাই বলবে কি হ্যাঁ এটা ব্রেস্ট ডেভেলপমেন্টটা হচ্ছে, তো এটাকে থেলার্ক বলি। আর ইন কেসেস অফ বয়েজ ওদের টেস্টিকুলার এনলার্জমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট সাইন অফ পিউবার্টি। এই যে প্রিকশিয়াস পিউবার্টি, এটাকে কি আমরা ডিজিজ বলবো, না এটা ন্যাচারালি কারোর আগে হতে পারে? এটাকে আমরা ডিজিজ বলি না, কারণ আইসোলেটেড থেলার্ক মানে শুধু আইসোলেটেড টেস্টিকুলার এনলার্জমেন্ট হলো বা আইসোলেটেড একটা ব্রেস্ট এনলার্জমেন্ট হলো, তো এটা অনেক ফ্যাক্টরস থাকে প্রিকশিয়াস পিউবার্টি, লাইক ফ্যামিলি হিস্ট্রি। হয়তো ওর নিজের মায়েরও সেম বিফোর 8 ইয়ার্স পিউবার্টিটা অ্যাচিভ করেছিল, তো এটা ফ্যামিলি হিস্ট্রি ইজ আ বিগ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রিকশিয়াস পিউবার্টি। আর আরও অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড আছে যেগুলো এখনও ইভলিউট করছে উইথ টাইম। আচ্ছা, তার সাথে কি ওবেসিটি, হরমোনাল ইমব্যালেন্স এগুলো কিছু জড়িয়ে আছে? হ্যাঁ, একদম। ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সিডেন্টারি লাইফস্টাইল, তার সঙ্গে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে পেস্টিসাইডস, প্লাস্টিক এক্সপোজার অ্যান্ড এগুলো
এখন এভিডেন্স হিসেবে ধরা পড়ছে, অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর প্রিকশিয়াস পিউবার্টি। এর সাথে মোবাইল ফোন বা স্ক্রিন টাইম এর কোনো সম্পর্ক আছে? এরকম একটা আমি কোথাও লেখা দেখছিলাম। Actually, screen time indirectly it contribute to increase the precocious puberty by enhancing the sedentary lifestyle. Obesity promote করছে, এক জায়গায় আচ্ছা। বসে আছে, স্ক্রিন টাইমটা বাড়ছে, তো এটার জন্যও ইনডাইরেক্টলি ইট কন্ট্রিবিউট, ইট ইজ আ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট ইট অলসো কন্ট্রিবিউটস ফর প্রিকশিয়াস পিউবার্টি। এটার যে এই প্রিকশিয়াস পিউবার্টি আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে, এটা কি সারা পৃথিবীর ঘটনা, না ইন্ডিয়ার ঘটনা, না আমাদের এই এলাকার ঘটনা? এটা ওয়ার্ল্ড ওয়াইড নোটিস করা হয়েছে, কিছু কিছু, বেশিরভাগ এগুলো মিড এশিয়ান কান্ট্রিজে আরও বেশি দেখা যাচ্ছে। আচ্ছা। আর ওয়েস্টার্ন এরকম বলবো না, অনেক সময় আমেরিকান বা মিড ইউরোপিয়ান কান্ট্রিজ এখানেও কিন্তু আজকাল ধরা পড়ছে। এর কোনো আফটার এফেক্ট জীবনে থাকে? এটা ইনিশিয়ালি একটা গ্রোথ স্পার্ট দেখা যায়, বাট ইট কাট শর্ট দ্য অ্যাডাল্ট সাইট। তো ইনিশিয়ালি আমরা দেখি কি হ্যাঁ একটা সাডেন একটা গ্রোথ স্পার্ট হয়েছে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে একটা, আর হয়তো মেনস্ট্রুয়াল সাইকেলও অ্যাপিয়ার করে গেছে, কিন্তু ওই যে ইনিশিয়াল গ্রোথ স্পার্ট ইজ নট গুড। আচ্ছা। এটা কিন্তু পরের অ্যাডাল্ট হাইটটাকে কিন্তু কাট শর্ট করে দেয়। তো এটাকে প্রিভেন্ট করার জন্য তো বোঝাই যাচ্ছে যে মানে সেডেন্টারি লাইফস্টাইল, যে মানে বাচ্চাদের যেমন খেলাধুলা করা উচিত আর কি, সেরকমই করুক, তারা যেন ঘরে বসে না থাকে। আর ওজন সেটাও একটা সার্টেন লিমিটের মধ্যে থাকা উচিত, একটা কন্ট্রোল থাকা উচিত তার উপরে। তাহলে এটার জন্য কোনো মেডিকেশন বা ইত্যাদি কিছু দরকার হয়? কোনো সময় দরকার হয়, তার জন্য আমরা প্রপারলি ক্লিনিক্যাল হিস্ট্রি আর ক্লিনিক্যাল এক্সামিনেশন, হয়তো আমরা কয়েকটা রুটিন হরমোনাল অ্যাসে করতে দিই, দরকার হলে ইউএসটি করে আমরা ইভ্যালুয়েট করি কি কোনো ওভেরিয়ান বা টেস্টিকুলার টিউমার আছে কি না। তো এইগুলো টেস্টগুলো করে আমরা এবার উইথ সিমটমস কার কতটা দরকার আছে এর অ্যাকর্ডিং আমরা মেডিসিনসগুলো আমরা সবার মেডিসিন লাগে না। ওকে, আমরা চলে আসবো আজকে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে জরায়ুতে টিউমার। আমরা ক্যাজুয়াল ভাষায় খুব ছোট্ট করে এরকমই বলা হয় সাধারণত, ইউটেরাসে টিউমার হয়েছে বা জরায়ুতে টিউমার হয়েছে। তো সেটা মানেই কি ফাইব্রয়েড? টিউমার অনেক ধরনের হয়, ম্যালিগন্যান্ট হতে পারে, বিনাইন হতে পারে, আর ডিপেন্ডিং অন দ্য লোকেশন। ইউট্রাসের যে বেশিরভাগ মোস্ট কমন টিউমার হলো ফাইব্রয়েড, যেটা কি স্মুথ মাসল লাইনিং থেকে তৈরি হয়। তো ইউট্রাইন ফাইব্রয়েড বেশিরভাগ অনেকটা কমন হয়, আর বেশিরভাগ এগুলো বিনাইন হয়। আর ডিপেন্ডিং অন দ্য লোকেশন আমরা বিভিন্ন ক্যাটাগরাইজ করি ফাইব্রয়েডকে, লাইক ইউট্রাসের উপরে হলো সাবসেরাস, ভেতরে ক্যাভিটির ভেতরে হলো সাবমিউকাসাল, আর ইন্ট্রামিউরাল বা সার্ভাইকাল ফাইব্রয়েড, বিভিন্ন লোকেশন ওয়াইজ আমরা ফাইব্রয়েডকে নোমেনক্লেচার দিই। আচ্ছা, এইটার ফার্স্ট সিমটম কি হয়? সেটা কি পিরিয়ডের সময় ব্যথা, এক্সেসিভ ব্লিডিং এইরকম? এতে স্পেকট্রাম অফ সিমটমস হয়, লাইক হেভিনেস, লোয়ার অ্যাবডোমিনাল হেভিনেস হতে পারে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইন্টারসাইক্লিক ব্লিডিং হচ্ছে, বা অনেক সময় প্রেশার সিমটমসও দেখা যেতে পারে, লাইক ইউরিনারি ব্লাডারের উপর প্রেশার দিচ্ছে, তারপরে ইউরিনারি রিটেনশন নিয়ে আসছে, পেচ্ছাপ আটকে যাচ্ছে। তো এই কারণ, আর কয়েকটা কেসেসে ইনফার্টিলিটি ইস্যুস হতে পারে, লাইক ইন সাবমিউকাস, যেটা আমরা ইউট্রাইন ক্যাভিটিতে যদি ফাইব্রয়েড পাওয়া যায়, সাবমিউকাস ফাইব্রয়েড, বাচ্চা গ্রোথ হতে দিচ্ছে না, মিসক্যারেজ হচ্ছে, ইনফার্টিলিটিও হতে পারে, ইরেগুলার পিরিয়ডস সেটা হতে পারে, হেভি ব্লিডিংও হতে পারে। ডাক্তারি পরিভাষায় এগুলোকে খুব সম্ভবত বলে মেনোরেজিয়া, মেনোমেট্রোরেজিয়া, এই ধরনের শব্দগুলো জড়িয়ে রয়েছে। যখন এক্সেসিভ ব্লিডিং হচ্ছে কারুর, বা ব্যথা হচ্ছে, বা হেভিনেস হচ্ছে, তাহলে আন্দাজ করা যেতে পারে যে এগুলো তার ইউটেরাসে কোনো টিউমারের লক্ষণ বা ফাইব্রয়েডের লক্ষণ। সেক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। এরপরে তার জিনিসটা ট্রিটমেন্ট কীরকমভাবে প্ল্যানিং হবে? এটা কি ওষুধ দিয়ে ট্রিট করা যেতে পারে, নাকি এটা সার্জারি ইজ আ মাস্ট? অবশ্যই তার আগে নিশ্চয়ই সোনোগ্রাফি ইত্যাদি করে নেওয়া হবে, সেটা ধরে নিচ্ছে যে তার সাইজ কি, তার লোকেশন কি, এগুলো সোনোগ্রাফির মাধ্যমেই তো ধরা পড়ে যাবে। তাহলে এরপরে ট্রিটমেন্টের প্ল্যানিং আপনারা কিভাবে করেন? ইট ইজ বেসড অন দ্য সিমটমস, সাইজ অ্যান্ড লোকেশন অফ দ্য ফাইব্রয়েড। পেশেন্ট কী সিমটমস নিয়ে আসছে, যদি ইরেগুলার সাইকেলস নিয়ে আসছে বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, তখন আমরা মেডিকেল থেরাপি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। অনেক সময় প্রেশার সিমটম ক্রিয়েট করছে, দ্যাট নিডস আ সার্জিক্যাল ট্রিটমেন্ট। যদি ওর জন্যে অবস্ট্রাকশন হচ্ছে, ইউরিন পাস করতে পারছে না, বা অনেক বেশি হেভিনেস হচ্ছে, আর পেরিমেনোপজাল এজ গ্রুপে আছে, তখন ইউট্রাসের সত্যি তখন দরকার নেই। তখন ইউট্রাসের যদি টিউমারটা থাকে, এটা ফিউচার রিস্কটাকে আরও বেশি এনহ্যান্স করছে। তো ফর দ্যাট কেসেস পেশেন্ট মে আন্ডারগো সার্জারি। আর মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিই, বাট ইট গিভস আ টেম্পোরারি রিলিফ, ইটস নট আ কিওর অফ ফাইব্রয়েড। তার মানে যদি জরায়ুর আর প্রয়োজন না থাকে, মানে ফ্যামিলি কমপ্লিট যদি হয়ে গিয়ে থাকে, তাহলে সার্জারি করাটাই বেটার।
তাহলে হ্যাঁ ডিপেন্ডিং অন দ্য সিমটমস কি সিমটমস হচ্ছে যদি হেভি সিমটমস থাকে, সাইজ বড় থাকে, তাহলে সার্জারিটাই করিয়ে নেওয়া ভালো, যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে। কিন্তু যদি ফ্যামিলি কমপ্লিট না হয়ে থাকে তাহলে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে আমরা ম্যানেজ করতে পারি। আচ্ছা, সেটা দিয়ে মোটামুটি কন্ট্রোল হয়ে যায়। আর আমরা ইউএসজি ফলো আপও করতে বলি ইয়ারলি বা 6 মান্থলি। হ্যাঁ, আমরা মোটামুটি মেইন পয়েন্টগুলো আমরা ছুঁয়ে গেলাম। আশা করি এইগুলো জেনে আপনাদের কী বলবো, আপনারা সমৃদ্ধ হলেন, আপনাদের নলেজ বাড়লো। শুধু তা নয়, আপনারা জীবনে এই ধরনের পদক্ষেপ আরও সহজে নিতে পারবেন। এই অ্যাওয়ারনেসগুলো আসলে খুব খুব দরকার। আইএলএস হসপিটাল, যেখান থেকে ডক্টর ভৌমিক এসছেন, তারা এই উইমেন হেলথ এইসবের ব্যাপারে তারা কীরকম পদক্ষেপ নিচ্ছে? আমরা অনেককেই মানে হেলথ ক্যাম্পেইনস এগুলো লঞ্চ করছি, নট অনলি ইন রুরাল এরিয়াস বাট রুরাল অ্যাজ ওয়েল এজ আরবান এরিয়াস অ্যান্ড লোকাল কমিউনিটিসেও আমরা হেলথ টক্স দিচ্ছি, হেলথ এডুকেশন প্রোভাইড করছি। ইনফ্যাক্ট রিসেন্টলি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা লঞ্চ করেছিলাম আমাদের ওপিডি বেসিসে। অ্যান্ড যতটা হয় এই উইকটা যেরকম ব্রেস্ট ফিডিং উইক, তো আমরা 1 অগস্ট থেকে 7 অগস্ট একটা আমরা হেলথ টক দিয়েছি। অ্যান্ড আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয়েছে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমাদের ওপিডিতে ওয়েল ওমেন হেলথ প্যাকেজেস আছে টু স্ক্রিন অ্যানিমিয়া, ডায়াবেটিস, অ্যাজ ওয়েল এজ তাদের ইসিজিও করা হয়, ইউএসজি অ্যান্ড সার্ভাইকাল প্যাপসমিয়ার স্ক্রিনিং অ্যালং উইথ ফ্রি গাইনিক কনসালটেশন। আচ্ছা, তো এই প্যাকেজেসও অ্যাভেলেবেল আছে। তাহলে সব নিয়ে সত্যি সত্যি আমাদের সমাজ এবং সমাজের নারীরা আরও সুস্থতর জীবনের দিকে এগিয়ে যাক, এরকমই আমাদের তরফ থেকে ইচ্ছে থাকবে। আইএলএস হসপিটালও সেই ডিরেকশনেই চেষ্টা করে চলেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডক্টর জয়িতা ভৌমিক, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তবে প্রশ্ন কিন্তু শেষ হয়নি, তবে এবারের প্রশ্নগুলো আর মেডিকেল নয়, একটু পার্সোনাল। আমরা একটু অন আ পার্সোনাল নোট আমরা এপিসোডটা শেষ করি। সো উই উড লাভ টু নো, ডাক্তার না হলে কি হতেন? যদিও উনি বলে দিয়েছেন ওনার বাবার একদম ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল উনি ডাক্তার হবেন, তবু অন্য কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওকে। ইনজেকশন দেওয়ার সময় বাচ্চারা বেশি ভয় পায় না তাদের বাবা মারা? অফকোর্স বাবা মারা, কারণ 10 সেকেন্ড যদি বেবি ক্রাই করতে নেয়, 10 মিনিটস প্যানিক অ্যাটাকেও পেরেন্টসরা ভোগে, একটা মিনি হার্ট অ্যাটাকই হয়ে যায়। বেশ, ডিউটির সময় প্রয়োজনে চা না কফি? কফি বলেছেন, হ্যাঁ, তাহলে কফি। ওকে। ফ্রি টাইম পেলে মুভি না সিরিজ? সিরিজ, ওকে। এরপরেরটা একটু দুষ্টু প্রশ্ন, মানে এমন একটা অ্যাডভাইস যেটা সবাইকে দেন কিন্তু নিজে ফলো করেন না। এক্সেসিভ ক্যাফেন ইনটেক। আমি হ্যাঁ, আই এম টু অ্যাডিক্টেড টু ক্যাফেন। যখনও সময় পাই আমি কফি খাই। আচ্ছা, তো কিন্তু পেশেন্টদের বলেন বেশি কফি খাবেন না, ঘুম নষ্ট হয়ে যাবে। প্রেগনেন্ট পেশেন্টদেরকেও আমাকে বলতে হয়। আচ্ছা, আর ইউ মাদার yourself? Yes, I have a 7-year-old boy. একটা দিন পুরো ছুটি পেলে কি করবেন? ঘুরতে যাব। কিরম জায়গায়? আমার ছেলেকে নিয়েই আমি বেশিরভাগ পার্কে নিয়ে যাই বা ওকে মলসে নিয়ে গেলাম। এখানে কলকাতায় থাকলে যেগুলো অ্যাভেলেবেল থাকে। আর নইলে পাহাড় না সমুদ্র? সমুদ্র। আচ্ছা, বাহ। ডাক্তারদের কি মানডে ব্লুজ হয়? সব সময় হয় না, বাট বিকজ ইলনেস দে ডোন্ট টেক দ্য উইকেন্ডস অফ, যার জন্যে আমাদের এভরি সানডে ইজ অলসো মানডে। আচ্ছা, ওকে। সত্যি এটা ডাক্তারদের জীবনের একটা বিরাট বড় দায়িত্ব যে তাকে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময় পেশেন্টের প্রয়োজনে তাকে উপস্থিত থাকতে হয়। এটা খুব বড় একটা দায়িত্ব ডাক্তাররা নেন এবং সারা জীবন ধরে পালন করে চলেন। এই জন্যই বোধহয় ডাক্তাররা এতটাই কী বলবো, শ্রদ্ধেয়, নমস্য, প্রণম্য। লাস্ট কোয়েশ্চেন, ডাক্তাররা কখনো নিজেদের সিমটমস গুগল করেন? মাঝে মধ্যে করতে হয়, কিন্তু তারপরে আমরা কি করি, একটু আর্টিকেলস, জার্নালসের কয়েকটা পাতা খুলে দেখি। এন্ড অফ দ্য ডে আমরা নিজেদেরই কলিগসদের কাছে জিজ্ঞেস করি, হোয়াট ক্যান ইট বি? আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক? থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনার কেমন লাগলো একটু যদি বলেন? You said this is your first podcast. This is my first podcast and truly speaking আমি ভীষণ এনজয় করলাম। আর থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং মি হিয়ার অ্যান্ড দিস ইজ আই এম সো মাচ প্রিভিলেজড টু বি হিয়ার। না, ইট ইজ আওয়ার অনার অ্যান্ড ইট ইজ আওয়ার প্লেজার টু হ্যাভ ইউ হিয়ার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারাও ভালো থাকবেন। আশা করি আজকের এই এপিসোড আপনাদের খুব উপকারে আসবে, এবং যেমন আগেও বলেছি, যদি মনে করেন এই ইনফরমেশনগুলো আপনাদের প্রিয়জনের প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কমেন্টসে লিখবেন কেমন লাগলো, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইন দ্য নেক্সট এপিসোড অফ আইএলএস হসপিটালস প্রেজেন্ট দ্য হেলথ ফ্যাক্টর শো। বাই বাই।